আগের দিন হয়েছিল ঠিক তারপর থেকে আমরা শুরু করব। আগের দিন 11 দাগের মনে হয় 3 পর্যন্ত হয়েছিল। অভিষেক কত পর্যন্ত হয়েছিল একটুখানি দেখে বলো। কত পর্যন্ত আগের দিন হয়েছিল? 3 পর্যন্ত হয়েছিল কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 4-5 করবো আজকে প্রথমে। সো 11 দাগের 4। 11 দাগের 4-এ কি বলছে? তিনটে বিন্দু দিয়েছে, একটা 0 0, একটা 4-3 আর একটা XY। বিন্দু তিনটি সমরেখ। যদি বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে নিচের কোনটা সত্য? তো আমরা বোর্ডে চলে যাই। 11 দাগের 4। তিনটে বিন্দু সমরেখ, সো আমরা প্রথমত একটা ত্রিভুজ হিসাবে ওদেরকে ভাববো, তারপরে সমরেখ মানে ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমরা শূন্য করব। বা একটা সরল রেখার পরে তিনটে বিন্দু আছে, সেটাও হতে পারে। এটা 0 0, দ্বিতীয় বিন্দু হচ্ছে 4, -3, তৃতীয় বিন্দু হচ্ছে x, y। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে এই বিন্দুগুলোকে সাজিয়ে নিতে হয় এবং প্রথম বিন্দুটাকে আবার নিচে লিখতে হয়। সো অতএব সমরেখর যে সূত্র ছিল সেই সূত্রে হাফ ছিল না এবং ওটা সমান সমান 0 করা ছিল। তাহলে সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত কি হবে? সমরেখ হওয়ার শর্তটা হবে ওই যে গুণটা আমরা করি, প্রথমত এই গুণ, দ্যাট ইজ 0, প্লাস এই গুণ, সেটা হলো 4y, প্লাস এই গুণ, সেটা আবার 0, মাইনাস, আর উল্টো গুণগুলো করব। এই গুণ করলে 0, -3x, এটা করলে 0, = 0। এইটা যদি হয় তাহলে সমরেখ হবে। সো প্রথম দিক থেকে যেটা আসছে সেটা আসছে 4y, এবং পিছন দিক থেকে মাইনাসে মাইনাসে +3x = 0 আসছে। তার মানে অতএব 3x + 4y = 0 আসছে, এটা আসছে। এখন এই যে আমাদেরকে দেখো অপশানে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু একটা বিন্দু দিয়েছে। সো আমাদেরকে এবার অপশান ABC খাটিয়ে দেখতে হবে যে কোন বিন্দুটা এর ওপর অবস্থান করছে। অপশান এতে দেখো দেওয়া রয়েছে এক্স এর মান 8, ওয়াই এর মান -6। সো আমি বিন্দুটা নিয়ে যদি এর ভিতরে বসাই, 3x + 4y এর ভিতরে বসাই, সো কত আসছে? 3 × 8 + 4 × -6। সো 3 × 8 = 24, 4 × 6 = 24, তার মানে 0 আসছে। সুতরাং এই বিন্দুটা 8 আর -6, এই বিন্দুটার মানটা হচ্ছে 8, -6, 8, -6। সো আমরা এইভাবে কিন্তু সমরেখ হলে XY এর মানটা বের করতে পারি। ওকে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবে। আমি 4 দাগ করলাম, এবার 5 দাগে যাব। 5 দাগে কি বলেছে? একটা ত্রিভুজ, দেখি কি বলেছে। আমি সেভ করলাম, আমি পরপর করব, যদি কোনো জায়গায় অসুবিধা হয় সো বলবে। ABC একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের এ বিন্দু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। আমরা আজকে এই চ্যাপ্টারটা তো শেষ করে ফেলবো, আমরা আগের চ্যাপ্টার 19 নম্বর চ্যাপ্টারে চলে যাব, সেখানে কি এই সূত্রগুলো সম্পর্কে আরও ডিটেলস জানবো। সো আমি প্রথমত বোর্ডে যাই, আমি পেজটা ক্লিয়ার করছি। এবার 11 দাগের 2-এর একটা ত্রিভুজ দিয়েছে, ধরছি এটা সেই ত্রিভুজটা। এবং এই ত্রিভুজটার এ শীর্ষবিন্দু থেকে BC বাহুর পর একটা লম্ব টেনেছে, এটা সেই লম্বটা। সো এখন আমি যদি নাম দিই, এগুলো সব ABC, সব এ দেয়া রয়েছে, 7, -4।
এবং বি দেওয়া রয়েছে, বি না, এই মাঝখানে একটা বিন্দু ভরকেন্দ্র বলা হয়, সেই জিটা দেওয়া রয়েছে 1,2। আমাকে এই বিন্দুটা, এটার নাম যদি আমি ডি দিই, এই ডি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। এটা আমি আগের দিনও বলেছিলাম যে এই এডি সরলরেখাকে জি বিন্দু 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে। এবং এখানে আমাদেরকে অন্তর্বিভক্তের সূত্র খাটাতে হবে, যেটা আমাদের 19 নম্বর চ্যাপ্টারে রয়েছে। সো আমরা সেই সূত্রটা একটু শিখে নিই, কারণ আমরা একটু পরে হয়তো 19 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। সো সেই সূত্র কি বলছে? সেই সূত্র বলছে যে এটা যদি কোনো একটা সরলরেখা হয়, এটা 19 নম্বর চ্যাপ্টারের সূত্রে আমি চলে যাচ্ছি এবার আস্তে আস্তে। সো এই সরলরেখার পরে দুপাশে দুটো বিন্দু, রেখা অংশ যদি বলি আমরা। সো এখানে একটা বিন্দু রয়েছে এ, বিন্দুটার স্থানাঙ্ক x1, y1। এখানে একটা বিন্দু রয়েছে বি, বিন্দুটার স্থানাঙ্ক x2, y2। এবং এর মাঝখানে কোনো এক জায়গায় একটা বিন্দু রয়েছে সি, যে বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এবং সেটা এ বি সংযোজক সরলরেখাকে m:n অনুপাতে ভাগ করেছে। মানে এ থেকে সি পর্যন্ত যদি m একক হয়, বি থেকে সি পর্যন্ত হবে n একক। এবং যেহেতু সি বিন্দুটা মাঝখানে রয়েছে, সেই জন্য এই জিনিসটাকে আমরা বলবো অন্তর্বিভক্ত। আমরা বহির্বিভক্ত বলে একটা জিনিস পাবো, সেটা আমরা ওই 19 নম্বর চ্যাপ্টারে গিয়ে দেখছি, এই মুহূর্তে আমি বলছি না। সো এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাতে হবে। এই সি বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই বের করা যায়। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই এম দিয়ে এই পাশের x2টাকে গুণ করতে হবে। সো কি হবে? mx2। আর এই এন দিয়ে, মানে এ পাশেরটা দিয়ে এ পাশের x1টাকে গুণ করতে হবে, প্লাস nx1। mx2 প্লাস nx1 বাই m প্লাস n। ঠিক উল্টো একই রকমভাবে y এর কাছে, মানে এই যে কাজটা করলাম এটা সম্পূর্ণ x এর উপরে করলাম। mx2 m ইন্টু এপাশের কোঅর্ডিনেটের x, n ইন্টু এপাশের কোঅর্ডিনেটের x, দুটোকে যোগ করে m প্লাস n দিয়ে ভাগ। ঠিক একই কাজ y এর সঙ্গে করব, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইটা হলো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা এই ফরম্যাট খাটিয়ে আমরা কিন্তু এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে পারি। সো কী করে বের করবো দেখো, আমরা যদি এই বিন্দুটাকে এক্স, ওয়াই ধরে নিই, তাহলে আমি করছি 11 দাগের 5, ধরি ডিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এক্স ওয়াই। তো ডি এর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরার পরে আমরা কি করব? এই অন্তর্বিভক্তের সূত্রটাকে অ্যাপ্লাই করব। এখন আমাদের যে ছবিটা দাঁড়িয়েছে, সেই ছবিটা কেমন দাঁড়িয়েছে? আমি যদি ছবিটাকে একটু আঁকতে চাই, এইখানটায় একটা সরলরেখা, সেই সরলরেখার পরে এক পাশে রয়েছে একটা বিন্দু এ, তার মান হচ্ছে 7,-4। এক পাশে রয়েছে একটা বিন্দু ডি, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। এবং মাঝখানে রয়েছে একটা বিন্দু জি, যার স্থানাঙ্ক হচ্ছে 1,2। এবং এই অনুপাতটা, যে অনুপাতে ভাগ করা রয়েছে, সেটা হচ্ছে এই পাশটা 2, এই পাশটা 1। সো আমরা মাঝখানের বিন্দুটা পেয়ে গেছি। তো আমরা এখন এ আর ডি খাটিয়ে মাঝখানের বিন্দুটাকে বের করার চেষ্টা করব। সো অতএব জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই 2 দিয়ে, এই অনুপাতের 2 দিয়ে এই এক্সকে গুণ, মানে 2x, প্লাস এই অনুপাতের 1 দিয়ে এই পাশে 7কে গুণ, মানে 7, বাই অনুপাত দুটোর যোগফল 2+1। ঠিক একই রকমভাবে এই 2 দিয়ে এই পাশের, এই 2 দিয়ে এই পাশের ওয়াইকে গুণ, দ্যাট ইজ 2y। এবং 1 দিয়ে এই পাশের মাইনাস, এই 1 দিয়ে এই পাশের মাইনাস 4কে গুণ, দ্যাট ইজ -4, বাই অনুপাত দুটোর যোগফল 2+1। সিম্পলিফাই করলে কত আসছে? 2x প্লাস 7/3 অ্যান্ড 2y মাইনাস 4/3, এটা আসছে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি জি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমাদের দেয়া রয়েছে। জি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি দেখতে পাচ্ছি 1,2 দেয়া রয়েছে। এবং জি বিন্দুর একটা স্থানাঙ্ক আমরা অলরেডি বের করে ফেলেছি, 2x প্লাস 7/3 আর 2y মাইনাস 4/3।
সো এই স্থানাঙ্ক আর ওই স্থানাঙ্ক সমান হবে। প্রশ্নানুযায়ী 2x প্লাস 7/3 ইকুয়াল টু কত হবে? 1। সো কোনাকুনি গুণ করলে 2x প্লাস 7 ইকুয়াল টু 3, 2x ইকুয়াল টু 3 মাইনাস 7টাই পাশে মাইনাসে আসবে, সো দ্যাট ইজ -4, এবং x এর মান বেরোবে 2 দিয়ে ভাগ করলে -2। সিমিলারলি 2y মাইনাস 4/3 এটা কত হবে? 2। সো 2y মাইনাস 4, 3 দুগুণে 6, 2y ইকুয়াল টু 6 আর 4 10, y এর মান বেরোবে 5। সো আমরা এইভাবে কিন্তু x আর y এর মান বের করে নিতে পারছি। ওকে, সো আমাদের যে দ্বিবিন্দুর স্থানাঙ্ক বের করার কথা ছিল সেটা কিন্তু বেরোচ্ছে -2,5। ওকে, তো দেখো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, 11 দাগের 5 হয়ে গেল। এবার আমরা এর পরের অঙ্ক যেগুলো আছে 12 দাগের অঙ্ক, 12 দাগের 5টা অঙ্কে যাব, তারপরে আমরা উপরে কিছু 3টে অঙ্ক বাকি রেখেছিলাম, সেই 3টে অঙ্কে এগোবো। ওকে, সো আমি বয়ে যাচ্ছি, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বলবে। 12 দাগের 1-এর অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত, 0 1 1 1 এবং 1 0। আমাকে বের করতে দিয়েছে ওই ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত। এখানে একটা ছোট্ট উপপাদ্য যদি আমরা খাটাই, তো আমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। সো আমি আগে ছবিটা এঁকে নিই, তারপরে আমি সেই সমস্ত কথাগুলো বলছি। উপপাদ্য ঠিক না, মানে প্রয়োগ, একটা প্রয়োগ যদি খাটাই, সো অনেকটা উপপাদ্যটা সহজ, অঙ্কটা সহজ হয়ে যাবে। সো প্রথমত একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা এরকম, ভর কেন্দ্র আমরা মধ্যমা, 3টে মধ্যমা, একটা ত্রিভুজের তো 3টে মধ্যমা হয়, সেই মধ্যমাগুলো যে জায়গাটায় ছেদ করে সেটাকে ভর কেন্দ্র বলে। এখন এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এবিসি, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এবিসি। বইয়ে কিন্তু আমাকে এবিসির স্থানাঙ্ক দেয়নি, বইয়ে আমাকে দিয়েছে এদের এবির মধ্যবিন্দু সাপোজ ডি, সেই ডি এর স্থানাঙ্ক আমায় দিয়েছে কত? দিয়েছে 0,1। এরপরে এটা ধরলাম বিসিটা ই, কত দিয়েছে? 1,1। আর এটা ধরলাম এফ, কত দিয়েছে? 1,0। এই 3টে দিয়ে দিয়েছে। এখন আমরা এই মধ্যবিন্দুগুলোকে দিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি করি, তো সেটা কেমন হবে? সেটা এরকম হবে। এই হবে। এই যে ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র ডিইএফ আর এবিসি ত্রিভুজের যে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র দুটো সমান। সো 11, আমরা 12 দাগের 1 করছি। এ ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র ত্রিভুজ বি ডিইএফ এর ভরকেন্দ্রের সঙ্গে সমান। সো এখন আমরা ত্রিভুজ ডিইএফ এর 3টে শীর্ষবিন্দু জানি, আগের দিন ভরকেন্দ্র বের করার সূত্র বলেছিলাম, 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। অতএব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র কি হবে? 0 প্লাস 1 প্লাস 1/3, 3টে এক্স, প্রথমটার এক্স দেখো রয়েছে 0, পরেরটার এক্স দেখো রয়েছে 1, তারপরেরটার এক্স দেখো রয়েছে 1, কমা 1 1 0, 1 প্লাস 1 প্লাস 0/3, দ্যাট ইজ 2/3, 2/3। এই আসলো 12 দাগের 1-এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এই অঙ্কটাকে আমরা অন্য আরেকভাবে করতে পারি, সেটা একটু জটিল প্রসেস হবে, যে আমাদের 3টে শীর্ষবিন্দুকে ধরে নিতে হবে। এ বি সি যে 3টে শীর্ষবিন্দু ছিল, সেই 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়ে যদি আমরা এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x3, y3 ধরে নিয়ে সেখান থেকে মধ্যবিন্দুর সূত্র, যেটাকে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেগুলো খাটিয়েও x1 y1, x2 y2, x3 y3 মান বের করা যায়, এবং সেখান থেকে এই অঙ্কটাকে করা যায়। বাট সেই অঙ্কটা অনেকটা জটিল হবে যদি আমরা এই ছোট্ট একটা ট্রিক্স ইউজ করি, যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র
এবং এবিসি এর বাহুর যে বাহু আছে এ বি বিসি সি এ, সেই বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র, সেই দুটো ত্রিভুজের ভরকেন্দ্র সেম হয়। এই ট্রিক্সটা ইউজ করলে কিন্তু অঙ্কটা অনেক সহজে হয়ে যাবে। ওকে, সো আমরা 12 দাগের 2-এ যাব। সো দেখি কি বলছে অঙ্ক। একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত, দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। সো আমরা ভরকেন্দ্রের যে সূত্র, সেই সূত্র দিয়ে এটাকে বের করে ফেলতে পারবো। তো দেখা যাক কি হয়। আমি পেজ সেভ করছি এবং পেজ ক্লিয়ার করছি। তো আমার কাছে একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটার দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। সো আমি ধরছি এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের একটা দিয়েছে 15,0, আর একটা দিয়েছে 0,10। আর একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াইটা কত, মানে এক্স ওয়াই আমরা ধরে নিচ্ছি। তো লিখবো 12-2। ধরি ত্রিভুজের তৃতীয় বাহুর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন এই ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিচ্ছে। ভর কেন্দ্রের এক জায়গায় থাকে জি, তার স্থানাঙ্ক দিচ্ছে দেখুন 6,9। আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। ভর কেন্দ্রের স্থানাঙ্ক জি কত বেরোয়, 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ, দ্যাট মিনস 15 যোগ 0 যোগ এক্স বাই 3। 3টে এক্স যোগ করলাম। দেখো এতে প্রথম যে কম্পোনেন্ট আছে সেটা 15, বিতে প্রথম যে কম্পোনেন্ট আছে সেটা 0, সিতে প্রথম যে কম্পোনেন্ট আছে সেটা এক্স। এই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক একই রকমভাবে এর পরের কম্পোনেন্টটা 0, বির পরের কম্পোনেন্টটা 10 এবং সির পরের কম্পোনেন্টটা ওয়াই বাই 3। 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। সো এখানে কত আসছে 15 প্লাস এক্স বাই 3, এটাই কত আসছে 10 প্লাস ওয়াই বাই 3। এখন আমাদের প্রশ্নে অলরেডি কিন্তু ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তো প্রশ্ন অনুযায়ী 15 প্লাস এক্স বাই 3 সমান সমান কত হবে 6। সো 15 প্লাস এক্স 3 6 18। সো এক্স এর মান কত আসছে 18 মাইনাস 15, তার মানে এক্স এর মান 3। তো আমরা একটা বের করে ফেললাম, বা দেবো এগুলো। এবং সিমিলারলি আর একটা বের করতে পারবো 10 প্লাস ওয়াই বাই 3 ইকাল টু 9। সো 10 প্লাস ওয়াই ইকাল টু 3 9 27, ওয়াই ইকাল টু 27 মাইনাস 10, ওয়াই ইকাল টু 17। সো আমরা ত্রিভুজের 3 নম্বর শীর্ষবিন্দু অতএব তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 3,17। 3,17। ওকে, তো আমরা 12-2 করে ফেললাম। এবার আমরা যাবো 12-3-এ। 12-3 কি বলছে, 3টে বিন্দু, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12-3 কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি দাগ দিয়ে দিতে চাইবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর কোশ্চেন পেপারে 12-3 কিন্তু থাকে। 3টে বিন্দু দিয়েছে A0 0B এবং 1 1। বিন্দু 3টে সমরেখ হলে এই জিনিসটা প্রমাণ করতে হবে 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকাল টু a 1। খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমি চলে যাচ্ছি অঙ্কে। পেজ সেভ করলাম, এটা ক্লিয়ার করছি। এখন আমাদেরকে একটা সরল রেখার পরে 3টে বিন্দু থাকবে, মানে একটা 3টে বিন্দু দিয়ে দিয়েছে। হচ্ছে 3টে বিন্দু এই সরলরেখাটার উপরে মানে অবস্থান করছে। সো আমি একটা বিন্দুর নাম দিলাম এ, একটা বি এবং একটা সি।
যদি তিনটে বিন্দু হয়, স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে। এ হচ্ছে A0, বি হচ্ছে 0B, আর সি হচ্ছে 1 1। এখন সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত, প্রথমত আমাদেরকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় যে আমি ছকটা বানাই, ওই লম্বা করে পরপর লিখি, সেই প্যাটার্নটা লিখে নিতে হবে এবং প্রথমটাকে আবার বসাতে হবে। এবার আমরা শুরু করব আমাদের গুণ করা। সো প্রথমত এই এর সাথে বি গুণ, দ্যাট ইজ এবি, প্লাস 0-র সাথে 1 গুণ, দ্যাট ইজ 0, প্লাস 1-এর সাথে 0 গুণ, সেটাও 0। এটা একটা। এবং উল্টো গুণ, 1-এর সাথে এ গুণ, দ্যাট ইজ 1, মাইনাস থেকে মাঝখানে, 1-এর সাথে বি গুণ, দ্যাট ইজ বি, 0-র সাথে 0 গুণ, সেটা 0। সো এই যে জিনিসটা আসবে, এই জিনিসটার মান যদি শূন্য হয় তাহলে সমরেখ হবে। সো বাঁ দিয়ে আমরা কি পাচ্ছি? এ বি মাইনাস এ মাইনাস বি ইকাল টু 0। সো আমরা যদি মাইনাস এ মাইনাস বিটাকে উল্টো সাইডে নিয়ে যাই তাহলে কি পাবো? এ বি ইকাল টু এ প্লাস বি। এবার আমি কি করছি? বোথ সাইড এ বি দিয়ে ভাগ করে দিচ্ছি। এই সাইডেও এ বি দিয়ে ভাগ করছি, এ সাইডেও এ বি দিয়ে ভাগ করছি। সো এই সাইডটা কেটে গিয়ে কি চলে আসবে? 1 চলে আসবে। এগুলো কিন্তু বা, হ্যাঁ, এই সাইডটা কেটে গিয়ে 1 চলে আসবে। আর এই সাইডে কি হবে? এ বাই এ বি সেপারেট হয়ে যাবে, বি বাই এ বি। সো এ ক্যান্সেল হলো, বি বি ক্যান্সেল হলো, অতএব 1 ইকাল টু 1 বাই বি প্লাস 1 বাই এ। এটাকেই যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে চলে আসছে 1 বাই এ প্লাস 1 বাই বি ইকাল টু 1, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। প্রুফটা হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু কোশ্চেন পেপারে অনেক জায়গায় থাকে, কোশ্চেন পেপারে প্রচুর জায়গায় এই অঙ্কটা পাওয়া যায়। ওকে, সো আমরা পরের অঙ্কে যাব। 12 দাগের 4, তিনটে বিন্দু দিয়েছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা অনেকবার আগের দিন করেছি। দেখো, তিনটে বিন্দু দিয়েছে, দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তো এই অঙ্ক খুবই সহজ। তো আমরা চলো করে ফেলি। বারোর দাগের 4, 12 দাগের 4-এ আমাদেরকে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তা প্রথমত একটা ত্রিভুজ, এই হলো ত্রিভুজ এবিসি। এর তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। এর স্থানাঙ্ক দেখো দিয়েছে 1 4, বি এর স্থানাঙ্ক -1 2, এবং সি এর স্থানাঙ্ক -4 1। আমি যদি ভুল টুকি বলবে আমাকে। তো আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করতে চাই। হাফ থার্ড ব্র্যাকেট। তো আমাদের প্যাটার্নটা ছিল 1 4 -1 2 -4 1, আবার প্রথমটা বসবে 1 4 1 4। ওকে, সো 1-এর সঙ্গে 2 গুণ, দ্যাট ইজ 2, এটার সঙ্গে এটা গুণ করলে -1, এটার সঙ্গে এটা গুণ করলে -16। এবার উল্টো গুণ, এটা আসছে 1, 4 দুগুণে 8, 4 1 4। সো হাফ, এখানে কি হচ্ছে? -1 আর -16 মিলে -17 হচ্ছে। সো আলটিমেটলি আসছে 2 মাইনাস, কোনটা বলো? -1 আর 4-এর মধ্যে গুণ হলো এইটা, এইটা। হ্যাঁ, ওটা -1 আর 4 গুণ করলে তো -4 হয়। -1 আর 4 গুণ করলে কত হয়? এই যে -1 আর তার সঙ্গে 4 যদি তুমি গুণ করো তাহলে কত হয়? -4 হয়। তো সেই জন্য -4 বসিয়েছি। ক্লিয়ার তো? সো মাইনাস, এবার আমরা এখানে 1 পাচ্ছি প্লাসে, এবং এখানে 8 আর 4 হচ্ছে 12। সো হাফ, এটা আসছে 2 থেকে 17 বাদ, তার মানে -15, মাইনাস
এটা 1 থেকে 12 বাদ মানে -11, সো দ্যাট ইজ হাফ ইন্টু 15 -15 মাইনাসে মাইনাসে +11, সো হাফ -15 +11 কত হয়? -4 হয়। সো এটা কাটাকুটি করলে -2 আসছে। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 2 বর্গ একক। আমরা আগের দিনই শিখেছি মাইনাসটাকে প্লাস করে দেবো। ওকে, তো আমাদের অঙ্কটা 12 দাগের 4 অঙ্কটা শেষ। আমি পেজ সেভ করি এবং চলে যাচ্ছি পরের অঙ্কে। 12 দাগের 5, 3টে বিন্দু দিয়েছে এবং এটা দ্বারা গঠিত এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের সূত্র আমরা শিখে গেছি, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ। সো দেখা যাক কি হয়। সো এটা আমি ক্লিয়ার করছি। তাহলে এখন এটা কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া। সো ধরছি এই বিন্দুটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। এর স্থানাঙ্ক দিয়েছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড। বির স্থানাঙ্ক দিয়েছে -x -y। সির স্থানাঙ্ক দিয়েছে ওয়াই জেড। আমাদেরকে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক মানে মধ্যমা 3টে যেখানে ছেদ করেছে সেই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে দিয়েছে। তো আমরা খুব সহজেই, এটা হলো 11 দাগের 12 দাগের 5, আমরা খুব সহজেই এটা বের করতে পারি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা সূত্র জানি যে 3টেকে যোগ করতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস অফ -x প্লাস ওয়াই বাই 3। দেখো আমি প্রথমটার এক্স মাইনাস ওয়াই এটাকে নিলাম, তারপরে এটার -x কে নিলাম, তারপরে এটার ওয়াইকে নিলাম। এবার ঠিক পরেরগুলো নেব, এটার ওয়াই মাইনাস জেডকে নেব, এটার -y কে নেব এবং এটার জেডকে নেব। সো ওয়াই মাইনাস জেড প্লাস -y প্লাস জেড বাই 3। সো কত আসছে? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াইও ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওয়াই মাইনাস জেড এখানে হবে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। এখানেও সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই ক্যান্সেল হচ্ছে, জেড ক্যান্সেল হচ্ছে। তো 0/3, 0/3, উপরে কিছু নেই মানে 0। 0কে 3 দিয়ে ভাগ করা মানে 0 0। সো ওর যে ভরকেন্দ্র সেটা 0 0, তার মানে এটা কিন্তু মূল বিন্দুতে অবস্থিত। ওর ভরকেন্দ্রটা মূল বিন্দু, অরিজিন যেটা, সেই মূল বিন্দুতে কিন্তু অবস্থিত। ওকে, সো আমরা 12 দাগ এবং 11 দাগ যে ছোট অঙ্কগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা উপরে 3টে বড় অঙ্ক বাদ রাখা রয়েছে, সেই বড় অঙ্কগুলোই যাব। সো আমরা বইয়ে চলে যাই। 8 দাগ, 9 দাগ এবং 10 দাগ। 8, 9, 10-এর মধ্যে আমরা প্রথমে 9-এর অঙ্কটা খুবই সোজা, যে 3টে বিন্দু দিয়ে দিয়েছে একটি ত্রিভুজের, 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ভরকেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থান করছে, এক্স ওয়াই এর মান বের করতে দিয়েছে। সো আমরা এটা আগে করে ফেলি। সো 9, একটা ত্রিভুজ এবিসি সাপোজ রয়েছে। এই ত্রিভুজটার তিনটে শীর্ষবিন্দু এ দিয়েছে 4, -3, বি দিয়েছে -5, 2,
আর সি দিয়েছে এক্স কমা ওয়াই। আর এর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটা 0 0 বিন্দুতে অবস্থান করছে, মূল বিন্দু, যেটা আমরা একটু আগে বের করলাম, আমাদের মূল বিন্দু বেরোলো 12 দাগের 5 অঙ্কটায়। এটাই গিয়ে দেখছি মূল বিন্দু আমাদের 0 0 দিয়ে দিয়েছে, আমাদেরকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। আমরা করছি 9 দাগের অঙ্ক। সো এই এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র যদি আমরা বের করি, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তিনটাকে যোগ করবো। প্রথমে 4 - 5 এক্স যোগ করব। সো 4 প্লাস -5 প্লাস এক্স, তাকে 3 দিয়ে ভাগ, এবং -3 2 ওয়াই যোগ করব। সো -3 প্লাস 2 প্লাস ওয়াই, তাকে 3 দিয়ে ভাগ। ওকে, তো কত আসছে? 4 -5 প্লাস এক্স বাই 3, এবং এটা কত আসছে? এটা -1 হয় বিয়োগ করলে, প্লাস ওয়াই বাই 3। সো এখানেও দেখতে পাচ্ছি -x প্লাস -1 প্লাস এক্স বাই 3, -1 প্লাস ওয়াই বাই 3, এটা আসছে। সো এইটা আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বেরোলো। প্রশ্নে অলরেডি ভরকেন্দ্রটাকে মূল বিন্দুতে বলে দেওয়া রয়েছে, মূল বিন্দু মানে 0 0। সো আমরা কি করতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে প্রশ্নানুযায়ী এটা আমাদের এক্স, তাহলে -1 প্লাস এক্স বাই 3টা 0 হবে। দ্যাট মিনস কোনাকুনি গুণ করলে -1 প্লাস এক্সটা 0 হবে। সো অতএব এক্স এর মান কত আসছে? -1টা পাশে নিয়ে গেলে 1 আসছে। সিমিলারলি আমরা -1 প্লাস ওয়াই বাই 3টা, এটাও 0 হবে। সো -1 প্লাস ওয়াইটা 0 হবে। সো ওয়াইটাকে ওপাশে নিয়ে গেলে 1 আসছে। সো আমরা খুব ইজিলি কিন্তু তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব তৃতীয় বা এক্স ওয়াই এর মান, আমাদেরকে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে যেটা বলেছিল এক্স ওয়াই এর মান বের করতে। অতএব এক্স ইকাল টু 1, ওয়াই ইকাল টু 1, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। ওকে, যদি তৃতীয় শীর্ষবিন্দুর মান বের করতে বলে তাহলে আমরা লিখবো 1, 1, যেটা যেভাবে কোশ্চেন দেবে সেইভাবে আমরা উত্তরটা লিখে দেবো। ওকে, এরপরে আমরা যাব 8 দাগের অঙ্কে। দাগ নম্বর 8। এবিসি ত্রিভুজের এ বিন্দু যেটা, সেটা স্থানাঙ্ক দিয়েছে যে 2,5, এবং ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে -2,1। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা দেখো আমরা করেছি অলরেডি একটা অঙ্ক, এই 5 দাগ, 11 দাগের 5-এ কিন্তু এই অঙ্কটা করেছি। তো সেই অঙ্কটাই আমাদেরকে আবার করতে হবে, যে একটা ত্রিভুজ, তার একটা শীর্ষবিন্দু দিয়েছে, ভর কেন্দ্র দিয়েছে, বিপরীত বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা অন্তর্বিভক্তের সূত্র শিখলাম, সেই সূত্র দিয়ে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো আমি পেজ সেভ করি, এটা ক্লিয়ার করি। দাগ নাম্বার 8। তো ছবিটা কেমন? একটা ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের একটা শীর্ষবিন্দু এ আছে, তার থেকে যে মধ্য, মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু যেটা, সো আমি এ এটা নাম দিলাম, এটা বি, এটা সি, এর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে 2,5। আর ভর কেন্দ্র এরকম এক জায়গায় থাকে, এটা 2:1 অনুপাতে ভাগ করে। আমি আগের দিনও বলেছি, আজকেও বলেছি, এটা দিয়ে একটা অঙ্কও করেছি অলরেডি। সো এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে বইয়ে, দেখো -2,1। এই বিন্দুটার স্থানাঙ্ক ডি যদি হয়, তাহলে এই স্থানাঙ্কটা আমরা এক্স ওয়াই ধরে নিচ্ছি, আমরা এই স্থানাঙ্কটা বের করবো। এই প্যাটার্নে কিন্তু 11 দাগের পাস হয়েছে। সো ধরি বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ডি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। সো আমাদের এবার ওই জিনিসটা একটা সরল রেখার পরে চলে এসছে। সো আমি যদি সেই ছবিটা একটু আঁকতে চাই, সো এই হলো একটা সরল রেখা। সেই সরল রেখার পরে 3টে বিন্দু অবস্থান করছে। প্রথমত একটা বিন্দু হচ্ছে এ, 2,5,
এবং অন্য মাথায় রয়েছে ডি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর মাঝখানে রয়েছে একটা জায়গায় জি, সেটা হচ্ছে -2,1, এবং এটা 2:1 অনুপাতে ভাগ করছে, 2:1 অনুপাতে ভাগ করছে। সো জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা অন্তর্বিভক্ত সূত্র দিয়ে বের করতে পারি। জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করি আমরা? এই দুইয়ের সাথে এই এক্স গুণ এবং এই একের সঙ্গে এই 2 গুণ। সো কত আসবে? 2 এর সাথে এক্স গুণ করলে 2x, একের সাথে 2 গুণ করলে 2, বাই দুটো যোগ, কারণ m প্লাস n ছিল, অনুপাত দুটো যোগ 2 + 1, কমা ঠিক একই রকম ফরম্যাট 2 এর সঙ্গে y গুণ 2y প্লাস 1 এর সঙ্গে 5 গুণ 5 বাই 2 + 1। কত আসছে? 2x + 2/3, আর এদিকে 2y + 5/3। এইটা হলো জির স্থানাঙ্ক। এখন এই জির স্থানাঙ্কটা আমাদের অলরেডি প্রশ্নেই দিয়ে দিয়েছে। তো প্রশ্ন অনুযায়ী 2x + 2/3 যেটা, সেটা হচ্ছে -2। সো 2x + 2টা কত? -6। সো 2x কত? -6, আর এদিক থেকে 2 আবার আসলো, -2। সো 2x কত? -8। তাহলে x কত? -8কে 2 দিয়ে ভাগ 4, এই পেলাম। আর একটা পাবো, সেটা হচ্ছে 2y + 5/3, সেটা পরের কোঅর্ডিনেটটা, মানে এই 1টা, দ্যাট ইজ 1। সো 2y + 5 = 3। সো 2y = 3 - 5। সো 2y = কত আসছে? -2 আসছে। সো y = -1। সো আমরা মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বেরোলো? -4, -1 বেরোলো। ওকে, তো আমি পেজ সেভ করছি, এবং আমরা এবার এই চ্যাপ্টারের একটা লাস্ট অঙ্ক, যেটা আমাদের পড়ে রয়েছে 10 দাগ, সেই 10 দাগের অঙ্কে যাব। ওকে, এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। এ দিয়েছে -1,5, বি দিয়েছে 3,1, সি দিয়েছে 5,7। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু। ডিইএফ হচ্ছে বিসি, বিসির মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু হচ্ছে, সি এর মধ্যবিন্দু ই, এবং এবির মধ্যবিন্দু হচ্ছে এফ। ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এবিসি = 4 × ত্রিভুজ ডিইএফ। ওকে, সো আমি প্রথমে ছবিটা ড্র করি। তো আমাদের কাছে একটা ত্রিভুজ রয়েছে, এটা, এবং এর মধ্যবিন্দুগুলোকে নিয়ে আর একটা ত্রিভুজ রয়েছে, ধরছি এটা, এগুলো মধ্যবিন্দু। যেভাবে আমি একটু আগে ত্রিভুজ আর একটা এটা এঁকেছিলাম, এই, এবং লাস্টলি এই। সো আমি এবার নামগুলো দেব। প্রথমত এ বি সি, এই শীর্ষবিন্দু কিন্তু আমাদের দেয়া রয়েছে। এ হচ্ছে -1,5, বি হচ্ছে 3,1, সি হচ্ছে 5,7। এখন বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। সো ডির শীর্ষ স্থানাঙ্কটা আমরা এই মুহূর্তে জানি না, এবং ই হচ্ছে সি এর, আর এফ হচ্ছে এস এ বি। এগুলো হলো মধ্যবিন্দুগুলো। এবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র আমরা জানি, যে যদি আমরা, এটা দাগ নাম্বার হচ্ছে 10। সো প্রথমে আমরা বিসির মধ্যবিন্দু বের করছি। বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, বি এবং সি এর এই এক্স, এক্স যোগ করব 2 দিয়ে ভাগ করব, ওয়াই, ওয়াই যোগ করব 2 দিয়ে ভাগ করব। ওকে, সো
সো কি আসছে দেখা যাক, 3-এর সঙ্গে 5 যোগ বাই 2, 1-এর সঙ্গে 7 যোগ বাই 2। সো 5 আর 3 8 বাই 2, 7 আর 1 8 বাই 2। সো দ্যাট মিনস 4,4। সো ডি বিন্দুর স্থানাঙ্ক বেরোলো 4,4। এবার আমরা যদি ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, এ সেটা হলো এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক একই রকম, -1 প্লাস 5 বাই 2, 5 প্লাস 7 বাই 2। সো দ্যাট ইজ 4 বাই 2, আর 5 আর 7 হচ্ছে কত, 12 বাই 2। সো তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আসছে 2,6। সো এটা আসছে 2,6। একই রকমভাবে আমরা এফ বের করতে পারি, এ বি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক। সো সেটা কত হবে, -1 প্লাস 3 বাই 2 এবং 5 প্লাস 1 বাই 2। সো -1 3 মানে 2 বাই 2, 5 আর 1 6 বাই 2। সো দ্যাট ইজ 1,3। সো আমি 3টে বিন্দুই পেয়ে গেলাম, এই পাচ্ছি। সো এখন আমাদের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, একটা হচ্ছে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল আর একটা হচ্ছে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, এবং ত্রিভুজের ক্ষেত্রফলগুলো 4 গুণ দেখাতে হবে। সো প্রথমে যদি আমি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করি, তো সেটা হবে হাফ ইন্টু, শীর্ষবিন্দুগুলো সাজিয়ে নিই, 4 4 2 6 1 3 4 4। হাফ ইন্টু কত আসবে, প্রথমত গুণ হবে 4 6 24, তারপরে 3 2 6, তারপরে 4 1 4, মাইনাস, বিয়োগ হবে 3 4 12, প্লাস 6 1 6, 4 2 8। সো হাফ, 24 আর 6 30 আর 4 34, মাইনাস 12 আর 8 20, 8 6 26। সো আসছে হাফ ইন্টু 8 আসছে, তার মানে 4 বর্গ একক। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 4 বর্গ একক। এখন আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবো। ওকে, তো আমি পরের পেজে যাচ্ছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ, থার্ড ব্র্যাকেট, আমি ওইটাকে যদি ওই প্যাটার্নে সাজিয়ে নিই, কত ছিল, -1,5 3 1 5 7 -1 5। সো প্রথমে এটা গুণ, দ্যাট ইজ -1 প্লাস 3 7 21 প্লাস 5 5 25 মাইনাস, এবার উল্টো গুণগুলো করব। সো এটা আসছে -7, 5 1 5, 3 5 15। সো দ্যাট ইজ হাফ, 21 থেকে 1 বাদ দিলে 20, 20 আর 25 হচ্ছে 45, 45, মাইনাস -7 আর 5 মিলে আসছে -2, 15 থেকে 2 বাদ দিলে 13। সো দ্যাট ইজ হাফ ইন্টু 2, আর এখানে আসছে কত আসছে 3, 16 2 32, এত বর্গ একক। সো ত্রিভুজ এবিসি পেলাম 16 বর্গ একক, আর ত্রিভুজ ডিইএফ পেয়েছিলাম, ওটা আমি বর্গ একক মনে হয় লিখিনি, ওখানে বর্গ একক লিখে দেবে, 4 বর্গ একক। তো দেখো একটার একটা 4 গুণ, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, যেটা আমাদের প্রমাণ করতে অলরেডি বলেছিল। ওকে, তো আমরা অলরেডি চ্যাপ্টার নাম্বার যেটা আমাদের ছিল যে 20 নম্বর চ্যাপ্টার, সেটা কিন্তু শেষ করে ফেললাম। ওকে, এরপরে আমরা
শুরু করব চ্যাপ্টার নাম্বার 19। কিন্তু এই মুহূর্তে এই অভিষেক ওদিকে কি মানে বৃষ্টি টিষ্টি শুরু হয়েছে তোমাদের ওদিকে? আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে অবস্থা মানে আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় লোডশেডিং বা ইন্টারনেট কানেকশনও ডিসকানেক্ট হতে পারে। সো এই মুহূর্তে আমি, যেহেতু 20 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, একটা পার্ট শেষ হলো, 21 নম্বর চ্যাপ্টারটা দেখছি আমি আজকে না হয় কালকে কোনো একটা টাইমে ক্লাস অ্যারেঞ্জ করব করে 21 নম্বর চ্যাপ্টারটা আমি আর একটা 45 মিনিট মতো ক্লাস নেব। ওকে, তো সেটা কখন হবে আমি গ্রুপ মানে গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে অভিষেক? হ্যাঁ, 20 না, 21 না, 19 করাবো, 21ও করাবো আমি। তো এই 19টা শেষ করার পরে প্রথমে 20-র পরে 19 করাবো, অন্তর্বিভক্ত বহির্ভুক্ত। 19টা এর সঙ্গে একই রকমের, সূত্রগুলো একটু আলাদা যদিও, সেই জন্য 19টা করাবো। তারপরে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অন্যান্য সাবজেক্টে ঢুকবো আমি। 21ও করিয়ে দেবো একবার, এই তিনটে চ্যাপ্টার 19, 20, 21, লগারিদম রয়েছে 21-এ, তিনটে শেষ করে নেবো আমরা। এবং সঙ্গে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান শুরু করবো। আমি চাইছি 19, 20 দুটো হয়ে যাওয়ার পরে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানে যাওয়ার, তারপরে না হয় লগে আবার আসবো। ওকে, সো আমি এই মুহূর্তে ক্লাসটা অফ করছি। ক্লাস কালকে আশা করছি হবে, কখন হবে আমি জানিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লিভ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, লিভ করে নেবে।